বালুহীন উত্তর 24 পরগনায় কর্মী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতাজি ইন্ডোরের পর ফের তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দাঁড়ালেন। এ নিয়ে আমি সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, 2024-এর যে সরকারি ক্যালেন্ডার তাতে দেখা যাচ্ছে যে মিনিস্টার ইন চার্জের যে তালিকা সেখানে আমরা দেখলাম যে প্রথম নাম মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে প্রথম নাম কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকেরই রয়েছে। সুতরাং বারবার এই বার্তা দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তার পাশে রয়েছেন। কেন তিনিও দুর্নীতিতে অভিযুক্ত, পার্থ চট্টোপাধ্যায়ও দুর্নীতিতে অভিযুক্ত, কিন্তু দুজনের জন্য এরকম দুটো আলাদা নীতি কেন? উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং রেশন দুর্নীতি কাণ্ডে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় যখন অ্যারেস্ট হলেন, স্বাভাবিকভাবে সেখানে যে একটা ভ্যাকুয়াম তৈরি হলো তার জন্য নিঃসন্দেহে বিধানসভার মধ্যে 9 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে চট্টোপাধ্যায়ের জন্য কোনো সেভাবে সাংগঠনিকভাবে যেহেতু ভ্যাকুয়াম ক্রিয়েট হয়নি সেহেতু তার ক্ষেত্রে অন্যরকম, আর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে অন্যরকম, যেখানে ইডি কিন্তু দাবি করেছে যে 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে, যেখানে 36 কোটি টাকা সেটা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে রয়েছে। দেখুন, আপনারা ধরে ধরে শুধু তৃণমূল কংগ্রেসেরই অ্যারেস্ট হচ্ছে আর ওয়াশিং মেশিনে যারা যাচ্ছে বিজেপির সেখানে তারা পরিশুদ্ধ হচ্ছে, তাদের নামেও তো বহু অভিযোগ আছে। আসল কথা, তৃণমূল করলেই কি চোর আর বাকিরা করলে সাধু হয়ে যায়। যদি সত্যি তদন্ত হয়ে থাকে, চুরি করাটাই বা সিবিআই যে চুরি করাটাই যে কাজগুলো করছে, দুর্নীতি করাটাই আমি অবশ্যই দুর্নীতি এখনো প্রমাণ যদি হয়ে যায় নিশ্চয়ই দুর্নীতি, কিন্তু অভিযোগ সব অভিযোগ মানেই যে সব সমীরবাবু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রমাণিত নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও প্রমাণিত নয়, এটা মেনে নিলাম, কিন্তু ক্যালেন্ডারে সেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকেরই নাম অভ্র। না, সে তো থাকবেই না। দেখুন, বিগত 12 বছর ধরে আমাদের রাজ্যতে জঙ্গল রাজ কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। সেই জঙ্গল রাজের নতুন জঙ্গলমন্ত্রী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং উনি সার্থকতা দিয়েছেন এই জঙ্গল রাজত্বকে, এটাই প্রমাণিত আপনি যেটা বললেন তার থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে কোট আনকোট বলছেন যে অনেক কাজ করেছে বালু। তার মানে ওনার কথাতেই পরিষ্কার যে যদি কেউ সাংগঠনিকভাবে দায়িত্ব নেয় এবং সাংগঠনিকভাবে তৃণমূলের কাজ করে, সে কিন্তু শীর্ষ নেতৃত্বের বদান্যতায়, শীর্ষ নেতৃত্বের সমর্থনে এই ধরনের দুর্নীতি করতে পারে। উত্তর 24 পরগনায় ভোট করাতে দেবে না বলেই তাকে ঢোকানো হলো। খালি এই কনটেক্সটে দিদি আপনি মনে করুন, বীরভূমের বাঘ যে এখন নাকি তিহারের কাকে পরিণত হয়েছে, সেই লোকটি যখন অ্যারেস্ট হয় তারপরও কিন্তু সেম ভাবে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। দুটো বিষয় আমরা দেখছি, একটা হচ্ছে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেখানে কোথাও একটা ব্যালেন্সের অভাব দেখা যাচ্ছে, অন্যদিকে দুর্নীতির ইস্যুতেই কিন্তু এক একজন মন্ত্রী জেলে রয়েছেন। আমি দুজনের কথাই ধরে নিই, কিন্তু এই দুজনের ক্ষেত্রেই দু রকম বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আনছেন, কেন বলে মনে হয়? না, কালকে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তৃতা খেয়াল করেন তাহলে কিন্তু একটা পূর্ণ সুসংগত বক্তব্য উনি রেখেছেন, এরকম খণ্ড খণ্ড ভাবে দেখলে হবে না। উনি যখন নবীন প্রবীণের কথা বলছেন তখন ওনার মাথায় আছে মানে মহামৈত্র চলে যাওয়ার পর 21 জন এমপি লোকসভা, 21 জনের মধ্যে 10 জন হচ্ছে 65-র উপরে এবং 5 জন হচ্ছে 75-এর উপরে আছে। তো এদেরকে যদি এই বিপুল সংখ্যক লোক তার সদস্য, সংসদ সদস্য বর্তমান, তারা যদি বেরিয়ে যান তাহলে ভোটটা কিভাবে উনি চালাবেন? আর এই একটা হচ্ছে এই পদে কিন্তু সমন্বয় কমিটি করে তো লাভ নেই, কারণ ব্যাপারটা হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন সেইটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানছেন না। নাহলে এই যে দ্বন্দ্বগুলো হচ্ছে তার কারণ তো একটা দলের মধ্যে আড়াআড়ি বিভাজন আছেই, নাহলে এই ঘটনাটা বারবার করে ওনাকে এই বক্তব্য বলতে হচ্ছে কেন? অন্যদিকে আপনি যদি দেখেন যে ভোটটা কিভাবে করাবো, সেখানে পার্থ চ্যাটার্জির কিন্তু সেই বেস ছিল না যে বেস জ্যোতিপ্রিয় মল্লিকের আছে। সুতরাং সাংগঠনিক যদি দায়িত্ব থেকে উনাকে সরিয়ে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই লোকসভার ভোট এই সামনে চলে এসছে, এই মুহূর্তে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ওখানে কিন্তু থাকবে না, ওখানে দলটাই চলে যাবে। সুতরাং জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে উনাকে দাঁড়াতেই হবে, উনার বাধ্যবাধকতা সত্ত্বেও। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছি একদম সুকর্ণা। একেবারে গৌতম বাবুর কাছে আসবো, সাংগঠনিক বাধ্যবাধকতা থেকেই তার মানে কি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ানো, দুর্নীতির এত অভিযোগ ওঠার পরেও?
না, আমার তো এটা খুবই, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমারও এটা খুব আশ্চর্য লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তো সে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে অনুব্রতকে বীরের আখ্যা দেন, অনুব্রতবাবুকে বীরের আখ্যা, আর জ্যোতিপ্রিয় মল্লিকের এরকম ঘটনার পর তাকে কিভাবে মন্ত্রিসভায় রেখে দেন, এ তো সত্যি কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় আসার কথা না। তার মানে অ্যাকচুয়ালি শি হারসেলফ, তিনি এটাকে এন্ডোর্স করেন, এই অন্যায়কে, এই দুর্নীতিকে, এই আত্মসাৎকে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়নকে তিনি এন্ডোর্স করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগ এই সমস্ত কিন্তু দূরে সরিয়ে এই মুহূর্তে দলে সাংগঠনিক যে শক্তি সেটাকে কিন্তু বাড়াতে চাইছেন, কড়া বার্তা দিচ্ছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তা ক্রিসমাস কার্নিভাল নিয়ে তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই সমস্যা কি মেটে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়ে যায় হাওড়ার ডুমুর জলায়। অরূপ বিশ্বাসকে তিনি পাঠান মধ্যস্থতার জন্য, কিন্তু সেই অরূপ বিশ্বাসের সামনেই টেনে হিচড়ে হাওড়ার পুর প্রশাসককে সরিয়ে দেন মনোজ তিওয়ারি। দুপক্ষের সঙ্গে বৈঠকের পর একসঙ্গে থাকার বার্তা দেন অরূপ বিশ্বাস এবং উঠে যায় কার্নিভালের পার্কিং ফি। হাওড়ায় হুলস্থুল, কার্নিভাল ঘিরে কোন্দল। একদিকে তৃণমূলের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, আরেকদিকে তৃণমূল নেতা ও পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। আর গোটাটা ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে। তার পাশ থেকে পুর প্রশাসক সুজয় চক্রবর্তীকে টেনে হিঁচড়ে সরিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তার দিকে তেড়েও গেলেন মনোজ। হাওড়ার এই কার্নিভালে বেআইনি পার্কিং ফি আদায়ের অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এইখানে পার্কিং তোলা হচ্ছে, বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিল, তাই জন্য অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম খারাপ করার জন্য তারা রাস্তায় নেমেছে, বেআইনি কীভাবে পার্কিং তুলছে, তারা কারা, তাদেরকে এইখানে ধরে আমরা রেখেছিলাম। পাল্টা অভিযোগ ওঠে তাঁর অনুগামীরা কার্নিভালে চড়াও হয়ে তাণ্ডব চালায়। এরপরই বুধবার সন্ধ্যে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ক্রিসমাস কার্নিভাল, কিন্তু বৃহস্পতিবার কার্নিভাল শুরু করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। না কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো কবে ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়, ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে, কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে চলবে না। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আমি এসব সাপোর্ট করি না। মুখ্যমন্ত্রীর বার্তার পর মধ্যস্থতা করতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু তাঁর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুপক্ষ। শেষে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস। বৈঠক চলাকালীনই আবার বাইরে পুর প্রশাসকের বিরুদ্ধে ওঠে চোর চোর স্লোগান। বৈঠকের পর একে অপরকে সম্বর্ধনা দেন মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তী। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে জীবন। কালকে কোনো একটা কারণে আমাদের সাময়িকভাবে আমরা বন্ধ করতে হয়েছিল মেলা, কিন্তু যে কারণে হোক না কেন সেটা আজকে অতীত হয়েছে, সেটা অতীতটা অতীতেই থাক, আমরা সামনে এগিয়ে যাব। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে, পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা সবাই এক পার্কিং এ এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবেন হাওড়া কমিশনের, তারাই করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে। আরে মনোজ তিওয়ারি আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করছেন। হাওড়ার মানুষ তো জানে কোন গোষ্ঠী টাকাটা নেবে, এই নিয়ে মারামারি। তো তৃণমূলের টাকার ভাগ নিয়ে গন্ডগোল, তো সেই নিয়ে মারামারি হয়েছে, কার্নিভাল বন্ধ হয়েছে। ৩রা জানুয়ারি পর্যন্ত কার্নিভাল চলার কথা ঘোষণা করেছেন অরূপ বিশ্বাস। সুনীত হালদার, শুভেন্দু দাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। দিলীপ ঘোষ এ নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের।
টিএমসি এর মধ্যে লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনো খবর নয়, ওটাই স্বাভাবিক। ওরা বাইরে লড়াই করতে পারে না, ভেতরে লড়াই করে, আর এই করতে করতে পার্টিটা শেষ হবে। মন্ত্রী এমএলএ এই হাতাহাতি করছে, এটা কোনো পার্টি? সমীরবাবু, একদিকে সোমনাথ শ্যাম, অর্জুন সিং, তাদের দ্বন্দ্ব নিয়ে একেবারে রীতিমতো অস্বস্তিতে দল। কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিলেন। তিনি খুব জোরের সঙ্গে বললেন যে কোনো ঝগড়া আমি বরদাস্ত করব না। এবং তারপর হাওড়ায় এই ক্রিসমাস কার্নিভাল তা নিয়ে গত দুদিন ধরে যা হলো, এবং যে ছবি গতকাল সামনে এলো, একজন ক্রীড়ামন্ত্রী, অন্যজন ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং সেই মন্ত্রীর সামনে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রীতিমতো মানে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন পুরো প্রশাসন। যদি শেষ পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী বলেই দিলেন গান গেয়ে যে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, কিন্তু তার আগে অনেক কিছু দলের জন্য পাওয়া হয়ে গেল। কি এটা অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো হতো, কিন্তু আমি বারবার বলছি পরিবার বড় হলে এই ধরনের কিছু ঘটনা সামনে আসবে, আসেও, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা এখন অতীত ঘটনা। প্রতি ঝামেলায় প্রতিটা দলেরই কোনো না কোনো অংশে থাকে। আজকে দিলীপবাবু যে দলের হয়ে উনি বলছেন সেই দলেরই আপনি শুরুতেই বলছিলেন যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের কথা, আমি আর তাদেরকে তুলছি না। যদি তৃণমূলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে সেটা মিটিয়ে নেওয়া উপর এবং দলের অবশ্যই কর্তব্য। আমার মনে হয় এই ঘটনার ভবিষ্যতে দেখতে হবে না, এবং পার্কিং নিয়ে যে সমস্যা সেটা প্রশাসন আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে স্বাভাবিকভাবে। না দেখুন, পশ্চিমবাংলার জন্য তৃণমূলটাই অনভিপ্রেত একটা ঘটনা। 12 বছর ধরে যা আমরা দেখছি, মুখ্যমন্ত্রী বলে রেখেছিলেন খেলা হবে, রাস্তাঘাটে আমরা খেলা দেখতে পাচ্ছি। আর সমীরদার কথা যদি ধরে নিই, পরিবার বড় হলে গুলি চলবে, বোমা পড়বে, গায়ে হাত দেওয়া হবে, এটা আপনাদের পরিবারের নিদর্শন। তো এই পরিবার দেখার জন্য আর এই পারিবারিক সম্পর্ক দেখার জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছিলেন। আপনারা এই প্রশাসন চালাচ্ছেন, ওখানে টাকা তোলার বকরা নিয়ে মারপিট, লজ্জাজনক। সমীরদা, তৃণমূল কংগ্রেসের এই নিদর্শন দেখে মাথা হেট হয়ে যাচ্ছে আপামর বাংলার জনতা। এটা আপনারা কি এক্সাম্পল সেট করছেন? কি এক্সাম্পল সেট করছেন? আর বিষয়টা হচ্ছে কার্নিভাল কি? এটা তো তৃণমূল ছাপ কার্নিভাল চলছে, জায়গায় জায়গায় খুন, জায়গায় জায়গায় রাহাজানি, জায়গায় জায়গায় তোলাবাজি, জায়গায় জায়গায় এই একের পর এক এই ছবি দেখার পর মানুষের মত বদলাবে বলে আপনার মনে হয়? না, মানুষের তো মত অবশ্যই বদলাবে। কেন বদলাবে না? তার কারণ হচ্ছে যে ঘটনা মানুষ দেখছে, একদিকে পঞ্চায়েত ভোটের আগেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা বারবার দেখেছিলাম। হ্যাঁ, বারবার দেখেছিলেন। ভোট তো কেন পঞ্চায়েত ভোট থেকে আপনার রেফারেন্স হিসেবে টানেন? পঞ্চায়েত ভোটে কি ভোট হয়েছে? মানুষ ভোট দিতে পেরেছে? মানুষ ভোট দেওয়ার কোনো অধিকার ছিল? বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাহলে পঞ্চায়েত ভোট থেকে আপনারা রেফারেন্স হিসেবে ধরেন কেন? তবে অবশ্যই আমি মনে করি, আমাকে যেহেতু প্রশ্নটা করলেন, আমি মনে করি এটা যে মানুষের একটা সম্মিলিত, দেখুন মানুষই ইতিহাস রচনা করে, মানুষের আমাদের ভরসা আছে, আস্থা আছে, মানুষ পরিবর্তন তৈরি করে এবং পরিবর্তন সূচিত করে, বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু মানুষ দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ আনডেমোক্রেটিক বিজেপিকে দেখছে, আর তোলাবাজি থেকে ধাপ্পাবাজি, অন্যায় আর দুর্নীতি করছে প্রত্যেক পদে পদে তৃণমূলকে দেখছে। যে আমরা বলি রাজনৈতিক, একটু যাই রবীন্দ্রনাথ বাবুর কাছে। রবীন্দ্রনাথ বাবু, যা ছবি আমরা দিনের পর দিন দেখছি, একদিকে তো চোর ভার্সেস ডাকাত স্লোগান, এই স্লোগানই এখন সব থেকে বড় হয়ে উঠেছে। তারপর একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলেও দেখছি, বিজেপিতেও আমরা দেখছি। তাহলে সেক্ষেত্রে রাজনীতির শিষ্টাচার বা আমরা বাঙালিরা নিজেদেরকে যেটা আমরা বলি যে রাজনীতির ক্ষেত্রে আমাদের মানে উইজডম অফ নলেজ, সেই যে গর্বটা, সেটা থেকে তো আমরা অনেকটাই নেমে যাচ্ছি। মহাভারতের মুসল পর্বে তো আর কোনো শিষ্টাচার থাকে না, তখন তো একে অপরের বিরুদ্ধে সম্পদ নিয়ে, যে সম্পদের কথা বললাম সেই সম্পদ নিয়ে লড়াই শুরু হয়ে যায়। এখানে যে একটু মুখ্যমন্ত্রী বললেন যে কেউ কেটা হওয়ার কথা বললেন, কেউ কেটা কেউ হবে না। আরে কেউ কেটা কেন হতে চায়? কেউ কেটা হতে চায় বেআইনি পার্কিং তোলার জন্য, কেউ কেটা হতে চায় যে কোনো জায়গায় বালি সিমেন্ট পড়লেই সেখান থেকে তোলা নেওয়ার জন্য। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ দেখে আসছে কেউ কেটা হওয়ার প্রচেষ্টায় কেন তৃণমূলের নেতা কর্মীরা সবসময় সংগ্রাম করে যাচ্ছেন একে অপরের সঙ্গে। এখন এই জায়গাটার থেকে আমাদের ভাবতে হবে যে এই জিনিসটাকে প্রশ্রয় কেন
একটা রাজনৈতিক দল দিচ্ছে, একটা প্রশাসন দিচ্ছে, এখানে ওখানে তো উচিত ছিল প্রশাসনের সঙ্গে সঙ্গে এদেরকে অ্যারেস্ট করে, যদি কার্নিভাল চালানোই দরকার থাকে, যেখানে দুজন মন্ত্রীর সামনে এই রকম লেভেলের ধাক্কাধাক্কি মারপিট হচ্ছে, আমি কালকেও দেখেছি ছবিগুলো, মারপিট হচ্ছে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে না? অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট নেই, পুলিশ একে একবার হাত জোর করছে, ওকে একবার হাত জোর করছে, এটা কি? এবার বিজেপিকে চোর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে বললেন দেশে কেন্দ্রীয় এজেন্সির গণতন্ত্র চলছে। সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো, বলছে সব নেতাদের জেলে ভরো। বিজেপির কোটা চোর গ্রেপ্তার হয়েছে। বিজেপি তো ওয়াশিং মেশিনই, যাদের আমাদের দলে আছে গদ্দার বলেছিলেন, তাদের কিরকম ধুয়ে মুছে পরিষ্কার করে ওদের দলে পাঠিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন তো, রাজীব বন্দ্যোপাধ্যায় ওই উত্তর 24 পরগনায় যাকে জেলা সভাপতি করে দিয়েছিলেন, গদ্দার বলেছিলেন, বিশ্বজিৎ দাস, সবই তো বিজেপি ধুয়ে দিয়েছে। আমাদের দলে এলে আমরা পরিষ্কার করে দেবো। কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে। একদম মিথ্যে কথা। ওনার সাজের বৌমার কাছ থেকে যে সোনা কাস্টম ধরেছিল, সোনা সমেত বৌমা সমেত ফেরত দিয়েছে। মিথ্যাচার করলে তো হবে না। আনগ্রেটফুল কেন? বরঞ্চ তিনি অরুণ জেটলিকে ধন্যবাদ দিয়েছিলেন যে তার হস্তক্ষেপে পাচার করা সোনা সমেত পাচারকারীকে ফেরত দিয়েছিল কালীঘাটে। সময় খুব কম, আমি আলাদা করে কারুর কাছে প্রশ্ন রাখছি না, আমি রিঅ্যাকশন নিচ্ছি। অভ্র না, দেখুন, মুখ্যমন্ত্রীর কথায় পরিষ্কার, ওনার দলের নেতা মন্ত্রীরা চুরি করে যাবেন, দেদার চুরি ডাকাতি করে যাবেন, আর আমাদের রাজ্য পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাবে। আর যখন সুমোটো কগনিজেন্স নেবে কেন্দ্রীয় এজেন্সি বা কোর্ট বলবেন আপনারা তদন্ত করুন, তখন উনি এরকমভাবে গাত্র দেওয়া হবে ওনার। এটা তো চলতে পারে না। উনি প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন চুরি। কিন্তু আমরা এটাও দেখেছি যে বিজেপিরও সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখি একের পর এক নেতা তারাও কিন্তু যে কোনো তদন্ত হচ্ছে কোর্ট মনিটর তদন্ত বা সুমোটো কগনিজেন্সকে রাজ্য পুলিশ বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সাধু হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, নারায়ণ রানে, টেট কুন্ডু, বহু মানুষ আছে। সিবিআই কে দিয়ে বিজেপি জিততে পারবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে এজেন্সির উপর ভরসা না করতে সংগঠনের উপর জোর দিতে। গৌতম বাবু, আমি বলতে চাই একটাই কথা, সেটা হচ্ছে ইডি সিবিআই এ সমস্ত হচ্ছে কোর্ট মনিটরিং এক। আর দ্বিতীয় কথা বলে শেষ করতে চাই, রাজনীতিতে বিজেপি তৃণমূল চোর আর ডাকাতদের সরিয়ে মানুষ নিশ্চয়ই ইতিহাস তৈরি করবে। চোর স্লোগান নিয়ে যখন আমরা দেখছি, তখন এর আগেও একটা জাস্ট মনে করে দিতে চাই যে 1989 সালে গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এই স্লোগান কিন্তু একেবারে দেশে সর্বত্র ছিল, এবং সেখানে সেই নির্বাচনে রাজীব গান্ধী হেরে গিয়েছিলেন। যদিও বোফোর্স নিয়ে আমরা দেখেছি কোনো কিছু অভিযোগ প্রমাণিত হয়নি। এইবার এই চোর চোর স্লোগান এ রাজ্যে কি মনে হয় কতটা ফ্যাক্টর হতে পারে? দুর্নীতি দিয়ে শুধু দুর্নীতির ইস্যুতে কিন্তু শুধু ভোট জেতা যায় না, আরো অনেক ফ্যাক্টর থাকে। কিন্তু আমি একটা কথা বলবো, হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, সাধারণ মানুষের সাংঘাতিক অসুবিধা, কারণ কে দুর্নীতিগ্রস্ত বুঝতে পারছে না। রাজ্য পুলিশ যখন এফআইআর করছে তার কোনো তদন্ত হচ্ছে না, ইডি সিবিআই দিনের পর দিন তদন্ত চালিয়ে যাচ্ছে, কোর্ট বলছে তদন্ত শেষ করো, 5000 পাতা রিপোর্ট দিও না, একটা সামারি রিপোর্ট দাও, কিচ্ছু হচ্ছে না। সুতরাং কে দুর্নীতিগ্রস্ত এই জায়গাতেই দুজনে কনফিউশনে ফেলে দিচ্ছে, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার। সাধারণ মানুষের অবস্থা খুব কঠিন। সেই সাধারণ মানুষের অবস্থা কি তা নিয়ে কিন্তু প্রতিদিন আলোচনা আমাদের এখানে এসে শেষ হয়। সাধারণ মানুষ এই ভোটে ঠিক কাকে বেছে নেবে, অবশ্যই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আলোচনা শেষ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ সকালের সময় হয়ে গেছে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।